স্বাগত সংবাদ সংযোগের সাথে আছি আমি ফয়সাল রয়েল। বিস্তারিত দীর্ঘ 9 বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন হচ্ছে 20 সেপ্টেম্বর। নতুন নেতৃত্ব আর সাংগঠনিক শক্তি বাড়ানোর এই আয়োজন নিয়ে নেতাকর্মীদের ভেতরে ব্যাপক উচ্ছ্বাস চলছে। তৈরি হয়েছে বিশাল মঞ্চ, ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে শহর। সালেহ হোসেন রনির তথ্য ও ছবিতে বিস্তারিত। পুরাতন স্টেডিয়ামে তৈরি হচ্ছে বিশাল মঞ্চ। দিনরাত কাজ করছেন শ্রমিকরা। শহরের প্রধান সড়ক সেজেছে নতুন সাজে। ব্যানার, পোস্টার আর ফেস্টুনে ছেয়ে গেছে চারপাশ। তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। সম্মেলনকে কেন্দ্র করে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশে আমরা নতুন নেতৃত্ব নির্বাচিত করতে পারবো। আজকে দীর্ঘ 9 বছর পরে গোটা কিশোরগঞ্জের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিশ্বাসী নেতা কর্মীরা একটা উৎসাহ উদ্দীপনায় ঈদের চেয়ে বেশি আনন্দ ঘন পরিবেশে এই সম্মেলনের জন্য মানুষ উদ্গ্রীব হয়ে রয়েছে আমাদের নেতা কর্মীরা। এরই মধ্যে 21টি ইউনিট পর্যায়ে সম্মেলন সম্পন্ন হয়েছে। এবার জেলা পর্যায়ের সম্মেলন ঘিরে পুরো জেলায় নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সম্মেলনের সভাপতি পদে 2 জন এবং সাধারণ সম্পাদক পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমার বিশ্বাস এই সম্মেলনে 50,000 নেতা কর্মী সমাগম ঘটবে এবং দেশটার তারেক রহমান গণতান্ত্রিক প্রক্রিয়ায় এখন সকল কমিটি গঠন করছেন। তারই দ্বারা কিশোরগঞ্জ গণতান্ত্রিক প্রক্রিয়া জেলা বিএনপির কমিটি হবে। সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে জাতীয় নির্বাচনে আমরা সফল হতে পারি, সেই জন্য আগামীকালকে 20 তারিখে আপনাদের মাধ্যমে আমি সমস্ত ভোটারের কাছে ভালোবাসা চাই, ভোট চাই, সহযোগিতা চাই। দীর্ঘ বিরতির পর নতুন নেতৃত্ব বাছাইয়ের পাশাপাশি সাংগঠনিক শক্তি বাড়বে বলে আশাবাদী নেতাকর্মীরা। আগামী যে সম্মেলন 20 তারিখে, সেই সম্মেলনে আমি আশা করি তৃণমূলের নেতাকর্মীরা দলের স্বার্থে, কিশোরগঞ্জ জেলা বিএনপির উত্তরোত্তর উন্নতির স্বার্থে ভবিষ্যতে আরো সুন্দর, সার্থক, সফল এবং শক্তিশালী একটি সংগঠন কিভাবে গঠিত হবে, সেই লক্ষ্যে যাদেরকে দিয়ে দল সুসংগঠিত হবে, আমি মনে করি তারা সঠিক সিদ্ধান্তটা নেবে। বহুল প্রত্যাশিত কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং উদ্বোধক হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিশোরগঞ্জ জেলা বিএনপির সবশেষ সম্মেলন হয়েছিল 22 নভেম্বর 2016 সালে। শরীফ আজাদ প্রীতম, 71। লিবিয়ায় মাফিয়াদের ছোড়া গুলিতে প্রাণ হারিয়েছেন মাদারীপুরের জীবন ঢালী। ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে 6 মাস আগে দালালের প্রলোভনে বাড়ি ছেড়েছিলেন জীবন ঢালী। গত 8 সেপ্টেম্বর লিবিয়ায় মাফিয়াদের ছোড়া গুলিতে তিনি নিহত হন। বৃহস্পতিবার তার মৃত্যুর খবর নিজ বাড়ি মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের জৈরার গ্রামে পৌঁছালে শুরু হয় পরিবারের শোক। স্থানীয় সূত্রে জানা গেছে, লিবিয়ায় থাকা জীবনের সফর সঙ্গীরা ফোন করে তার মৃত্যুর খবর পরিবারকে নিশ্চিত করেন। 6 মাস আগে মানব পাচারকারীদের দালালের প্রলোভনে পড়ে ইতালির উদ্দেশ্যে লিবিয়া যান জীবন। শুরু হলো 47তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা। সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত ঢাকাসহ 8টি বিভাগীয় শহরের 256টি শিক্ষা প্রতিষ্ঠানে একসাথে চলবে এই পরীক্ষা। এমসিকিউ টাইপ এবং এই পরীক্ষায় অংশ নিয়েছে 3,74,000-এর বেশি আবেদনকারী। আজিমপুর, হাজারীবাগ, ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত কয়েকটি কেন্দ্রে বসেছেন পরীক্ষার্থীরা। 47তম বিসিএসে মোট শূন্য ক্যাডারের পদে সংখ্যা 3,487 আর নন ক্যাডার পদে সংখ্যা 201। ক্যাডার ও নন ক্যাডার মিলিয়ে এবার মোট 3,688 জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয় বিসিএস এর বিজ্ঞপ্তিতে। এবারের বিসিএস এ কিছু নতুন পদ যুক্ত হয়েছে। গভীর রাতেও প্রাণ চাঞ্চল্য থামে না এই ব্যস্ত নগরীতে। রাতের আধারে জীবিকার তাগিদে কাজ করে হাজারো মানুষ। অন্যরা যখন ঘুমে মগ্ন, তখন এই রাত জাগা মানুষগুলোর ঘামে জেগে ওঠে ঢাকার সকাল। তবে বিশেষজ্ঞরা বলছেন, অনিয়মিত এবং ঝুঁকিপূর্ণ জীবনযাপন তাদের মাঝে সৃষ্টি করতে পারে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস ও হজমজনিত সমস্যার মতো নানা শারীরিক রোগ। আরও জানাচ্ছেন মামুন হুসাইন। রাতের ঢাকায় যেন ভিন্ন এক বাস্তবতা। গাবতলী থেকে সদরঘাট, কারণ বাজার থেকে মহাখালী, সব জায়গা গমগম করতে থাকে রাত জাগা মানুষদের কর্মকোলাহলে। রাজধানীর কারণ বাজারে রাত জেগে চলে পাইকারি বেচাকেনা। ভোরে রাজধানীর প্রতিটি বাজারে যাতে পণ্য পৌঁছায় তার সব আয়োজন শেষ করতে হয় এই রাতের ভেতরেই। দিনে বলতে এই জায়গা পাইকারি মার্কেট, তো এই জন্য রাতেই কাজ হয়, দিনে কাজ হয় না। দিনে ঘুমাই, রাত্রে কাজ করি। সারা রাতে পরিশ্রম করি কেনার জন্য, টাকার জন্য, পেটের দায়।
পার্টির গাড়ি ঘুরে আসে, এগুলি বিক্রি করতে হয়, আরো লোকজন আছে সাথে। শরীর খারাপ লাগলে 10 মিনিটের জন্য রেস্টে যাই, আরেকজন উঠে। রাতের আরেক পরিচিত দৃশ্য চায়ের দোকানের আড্ডা। ড্রাইভার কিংবা কর্মজীবীদের কাছে এগুলোই সাময়িক বিনোদনের একমাত্র ভরসার জায়গা। আমরা রাত্রে 24 ঘন্টার ভিতরে আমি দিনে 2টা বাজে আসি, রাতে 3টা 4টা বাজে যাই। আমার ছোট ভাই রাতে 3টা 4টা বাজে আসে, আবার দিনের 5টা বাজে যায়। রাত্রে কাজ করি বলতে পেটের দায় করতে হয়, দিনেও করতে হয়, রাত্রে করতে হয়। এক সপ্তাহ দিয়ে এক সপ্তাহ নাইট এভাবে করতে হয়। রাত্রে দুর্ঘটনাটা বেশি হয় ঘুমের ঝোলে, মানে বলতে গেলে অ্যাকচুয়ালি যদি গাড়িতে 2 জন রানিং থাকে, একজন হেল্পার একজন ড্রাইভার যদি রানিং থাকে তাহলে কোনো সমস্যা হয় না। তবে রাতের কাজ কিন্তু সহজ নয়। দীর্ঘদিন অনিয়মিত জীবনযাপন করলে বাড়ে শারীরিক ও মানসিক নানা সমস্যার ঝুঁকি বলছেন বিশেষজ্ঞরা। একজন সুস্থ স্বাভাবিক মানুষের বেঁচে থাকার জন্য মিনিমাম পর্যাপ্ত যে ঘুমটা দরকার সেটা 6 থেকে 8 ঘন্টা। ঠিক আছে, আমরা যখন ঠিকমতো ঘুমাতে না পারি তাহলে আমাদের যে ব্রেন কাজ করার জন্য যে আমাদের যে ফাংশন সেটা ঠিকমতো কাজ করে না। ঠিক আছে, দেখা গেল যে হাইপারটেনশন, ডায়াবেটিস অথবা স্থূলতা যেটা বলে ওবেসিটি, এই ধরনের প্রবলেম হতে পারে। এগুলো তো শারীরিক, কিছু মানসিক সমস্যাও হতে পারে। ঠিক আছে, ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলোও হতে পারে। অন্যরা যখন ঘুমে মগ্ন তখন এই রাত জাগা মানুষগুলোর ঘামে জেগে ওঠে ঢাকার সকাল। তাদের শ্রমেই তো প্রতিদিন নতুন ভোরকে বরণ করে রাজধানী। মামুন হোসাইন, ৭১, ঢাকা। টানা কয়েকদিন ধরে থেমে থেমে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের সবগুলো নদ নদীর পানি দ্রুত বাড়ছে। এরই মধ্যে নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী এবং ভোগাই নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই। এছাড়া পানি বেড়েছে মহারশী এবং সোমেশ্বরী নদীতে। এদিকে ঝিনাইগাতীতে মহারশী নদীর ছোট কাঁচা বাঁধ ভেঙে উপজেলার নিম্নাঞ্চলে পানি ঢুকছে। উপজেলা শহরের প্রধান বাজার, গ্রামীণ বিভিন্ন রাস্তার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কৃষকরা বিভিন্ন সবজি ক্ষেত ও আমনের ক্ষতির আশঙ্কা করছেন। কৃষি বিভাগ জানিয়েছে পানি দীর্ঘস্থায়ী হলে ফসলের ক্ষতি হবে। আর প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। দর্শক, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুরের সবগুলো নদ নদীর পানি দ্রুত বাড়ছে। পরিস্থিতি বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাকিল মুরাদ। শাকিল মুরাদ, পানি এখন বিপদসীমা পার হয়েছে কি এবং ফসলি জমি এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আসলে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? রয়েল, আসলে আপনি জানেন গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিন্তু শেরপুরের ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শ্রীপতি উপজেলার যে পাহাড়ি নদ নদী আছে সেগুলো আসলে বিপদসীমার উপরে পানি প্রবাহিত হয়েছে। ফলে কিন্তু নিম্নাঞ্চলে আসলে পানি প্রবেশ করেছে। তবে গত রাত থেকে বৃষ্টি না থাকার ফলে এবং আজ রোদ থাকার কারণে কিন্তু দ্রুত আসলে পানি নামছে। পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এখন পর্যন্ত জেলার সবকটি নদ নদী পানি কিন্তু আসলে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড এটাও জানিয়েছে যে বিশেষ করে সৃষ্ট বন্যায় কিন্তু মহারশী, ঝিনাইগাতী উপজেলার যে মহারশী নদী এবং চেল্লাখালী, নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদী, এটিতে কিন্তু আসলে ভাঙনের সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে যে পানি দ্রুত নেমে গেলে কিন্তু আসলে ভাঙন যে এলাকা রয়েছে সেই এলাকায় আসলে তারা সংস্কার কাজ করবে। এছাড়া আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি। কৃষি বিভাগ কিন্তু আমাদেরকে জানিয়েছে যে এখন পর্যন্ত প্রায় 2000 হেক্টর কিন্তু জমির যে ধান সেটি কিন্তু আসলে পানিতে নিমজ্জিত রয়েছে। এছাড়া 100 হেক্টর জমির কিন্তু সবজি কিন্তু আসলে পানিতে নিমজ্জিত রয়েছে। এছাড়া আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি। স্থানীয় প্রশাসন কিন্তু বলছে যে এই মূলত ঝিনাইগাতীর যে পাহাড়ি নদ নদী, এই পাহাড়ি নদ নদীতে মূলত স্থায়ী বেড়িবাঁধ না থাকার ফলে কিন্তু আসলে প্রতি বছর শাকিল মুরাদ, আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবার আপনার সাথে যুক্ত হবো। দর্শক, সহকর্মী শাকিল মুরাদ যুক্ত হয়েছিলেন। ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে শেরপুরের যে নদ নদীর পানি দ্রুত বাড়ছে সেই বিষয়ে সর্বশেষ পরিস্থিতি আমাদের সাথে জানাচ্ছিলেন। দখল আর দূষণে এখন মৃত প্রায় নাটোর শহরের নারদ নদ। বাসিন্দাদের অভিযোগ, শিল্প কারখানার বর্জ্য আর শহরের আবর্জনার কারণে জোয়ার ভাটা বন্ধ। তবে আশার আলো দেখাচ্ছে জেলা প্রশাসনের উদ্যোগ। শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান। নাসিম আলীর ক্যামেরায় বুলবুল আহমেদের প্রতিবেদন। দেখে বোঝার উপায় নেই, এই নদেই এক সময় চলত বজ্রা নৌকা আর লঞ্চ স্টিমার। নারদ নদ ঘিরে গড়ে ওঠে নাটোর শহর। এই নারদ নদ দিয়েই পদ্মা নদী হয়ে এক সময় ঢাকা এবং কলকাতায় যাতায়াত করত নাটোরবাসী। বর্তমানে নারদ নদ ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। শহরের বাসিন্দারা জানান, সবসময় এখানে ফেলা হচ্ছে প্লাস্টিক, আবর্জনা,
আর শিল্প কলকারখানার অপরিশোধিত তরল বর্জ্য, যে কারণে নদ হারাচ্ছে জীববৈচিত্র্য, সংকটে পড়ছে পরিবেশ। ছোটবেলায় আমি দেখছি এই নদীটা খুব বড় ছিল, আর এখানে মহিষুসু পাইতো, এখানে নৌকাও ভিড়তো। এই নদীর আশপাশে কোনো বাড়িঘর ছিল না, এই নদীর বস্তি হয়ে গেছে। সবাই ময়লা ফেলে নদীটা মানে একবার খুব অবস্থা খুব খারাপ হয়েছে এবং দখল হয়েছে। সংস্কারের কাজ হয়েছিল আওয়ামী লীগের আমলে, যারা ঠিকাদাররা সব টাকা পয়সা নিয়ে খেয়ে চলে গেছে, কোনো সংস্কার করেনি। গোটা নদী আমরা চাই, জেলা প্রশাসকের কাছে আমাদের দাবি এই গোটা নদী ক্লিন করা হোক। বাসিন্দারা জানান, শুধু দূষণই নয়, নদ দখলের মহোৎসব চলছে বছরের পর বছর। দখল করে গড়ে উঠেছে দোকানপাট, বসতবাড়ি, এমনকি ছোট ছোট শিল্প কলকারখানাও। তবে সম্প্রতি নদ বাঁচাতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। দখল হতে হতে এখন কলকারখানার আন্ডারে বেশি চলে গেছে, যার কারণে পানি বেশি বিষাক্ত হয়। ওই যে উপর লেভেলের কোনো অফিসের স্যারেরা আছে খালি, হ্যাঁ, প্রতি বছরে খালি শুটিং করে যায়, হ্যাঁ, বড় নাটক করতে করতে ছবি করে শেষ করে দিচ্ছে, কিন্তু কাজ আনার পরিষ্কার হয় না। আশেপাশে যাদের গরুর খামার আছে, এই খামারগুলোর বর্জ্যগুলো সম্পূর্ণ এই নদীতে নামায়, যার কারণে নদীর পানি বিষাক্ত হয়। অতি দ্রুত সংস্কার করে আমাদেরকে এই নদীর এই ময়লা পানি, ময়লা আবর্জনার থেকে আমাদেরকে মুক্তি দেয়। জেলা প্রশাসন বলছেন, জলাবদ্ধতার ভোগান্তি দূর করতে শূন্য বাজেট নিয়ে শুরু করা হয়েছে পরিচ্ছন্নতা কার্যক্রম। জিরো বাজেট দিয়ে আমরা শুরু করেছি, বিভিন্ন দপ্তরকে ইনভলভ করে এবং স্থানীয় জনগণকে ইনভলভ করে, বিভিন্ন প্রতিষ্ঠানকে ইনভলভ করে কিভাবে নারদ নদ পরিষ্কার করা যায়। নারদ নদ নাটোর জেলায় প্রবেশ করেছে রাজশাহী জেলার চারঘাট দিয়ে, এরপর গুরুদাসপুরের নাজিরপুর এলাকা দিয়ে বের হয়ে বড়াল আপার নদীতে পড়েছে। বুলবুল আহমেদ, ৭১, নাটোর। দখল আর দূষণে এখন মৃতপ্রায় নাটোর শহরের নারদ নদ, এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল আহমেদ, নারদ নদ নিয়ে আসলে প্রশাসন এবং এলাকাবাসী কি বলছেন? এটি সংস্কার নিয়ে কোনো পদক্ষেপ বা কার্যক্রম চোখে পড়েছে কি? রয়েল, আসলে নারদ নদের যে সংস্কার সেটি কিন্তু বিগত নদ সংস্কারের জন্য, এবং এই সংস্কারের কার্যক্রম কিন্তু এখানে পরিচালিত হচ্ছে। এবং আমরা একটু শুনতে চাই এই এলাকাবাসীর কাছে যে এই নদীটার এই অবস্থা কেন হলো। আচ্ছা, তারা বলছেন যে বিশেষ করে বিভিন্ন যে শিল্প কলকারখানা গড়ে উঠেছে এই নদকে ঘিরে, প্রাণ কোম্পানি থেকে শুরু করে যমুনা ডিস্টিলারিজ এবং নাটোর সুগার মিল সহ কিশুয়ান, এই ধরনের যে কোম্পানিগুলো এখানে গড়ে উঠেছে, তাদের যে তরল বর্জ্য, সেই বর্জ্যগুলো এখানে পড়ছে। এবং একই সাথে এই নদী পাড়ের দুপারের মানুষজন কিন্তু এটাকে দখল করেছে এবং বাড়িঘর করেছে। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে স্লুইস গেট করা হয়েছে, নদীর সীমানাকে চেপে নিয়ে এসে বড় নদীর উপরে ছোট ব্রিজ করা হয়েছে। এইগুলোর ফলে কিন্তু এই নদীটি মৃতপ্রায় হয়ে গেছে। এবং এটি এলাকাবাসী দাবি করেন যে এই নদী যেন পরিপূর্ণভাবে সংস্কার করা যায়। এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন যে কিছুদিনের মধ্যেই এই নদীটি পুনর্খননের জন্য তারা একটি প্রকল্প নেবেন, এবং এই প্রকল্প নেওয়ার পরে হয়তো এই নদী প্রাণ ফিরে পাবে। একই সাথে তারা বলছেন যে এই নাটোরের সাধারণ মানুষ দাবি করছেন যে এই নদীটি যাতে পুনরায় খনন করে এই নদীকে প্রাণ ফেরানো হয়, সেই দাবি এই নাটোরের সাধারণ মানুষ করছেন এবং প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দিচ্ছেন যে দর্শক, 22 বছর আগে বুয়েটের শিক্ষার্থী হত্যার মামলার যে আসামি তাকে গ্রেফতার করা হয়েছে, এই বিষয়ে একটি ব্রিফিং চলছে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। তিনি তার কাছে আরও অস্ত্র সন্ধান থাকতে পারে এবং এটি বিস্তারিত তদন্তের অবকাশ রয়েছে। এই ব্যাপারে তিনি স্পষ্ট করে আমাদেরকে এখনো স্বীকার করেন নাই। আসলে আমরা গতকালকে তাকে গ্রেফতার করি বিকালে, এত অল্প সময় বিস্তারিত এই তথ্যগুলো আমাদেরও জানার যথেষ্ট আগ্রহ ছিল, বাট আমরা ইনিশিয়ালি যতটুকু তথ্য আমরা সংগ্রহ করতে পেরেছি তাই আপনাদেরকে আমরা শেয়ার করছি। এবং যা তথ্য পেয়েছি, কিছু আমরা নাম্বার পেয়েছি এবং ওই নাম্বারগুলো নিয়ে আমরা কাজ করব এবং ইনশাল্লাহ যদি ভালো কোনো তথ্য পাই আমরা আপনাদের ভবিষ্যতে আবার শেয়ার করতে চেষ্টা করব। জি প্লিজ। জি জি। আসলে যিনি অপরাধী তিনি অপরাধী, তিনি কোন দলের, এটা আসলে কোনো দলও কিন্তু তাকে গ্রহণ করে না। আমরা তাকে অপরাধী হিসেবেই বিবেচনা করছি এবং তার কাছে যা পাচ্ছি, আমরা যা সামনে যা দেখতে পাচ্ছেন, যা পাচ্ছি সেটাকে আমরা বিবেচনায় নিয়ে আমরা যদি আরও
তার কোনো বিস্তারিত তদন্তের মাধ্যমে জিনিসটা বের করা সম্ভব। এইটা যেটা আপনারা দেখবেন যে মুখোশটা একটা মানুষের এটা যে কোনো অপরাধে যে কোনো কেউই তার নিজস্ব পরিচয়টাকে গোপন করার ক্ষেত্রেও উনি ব্যবহার করতে পারেন, ব্যক্তিগত প্রয়োজনে, নিজের সেফটির জন্য। এছাড়া অন্য যে কোনো অপরাধে সে জড়িত হতে পারে। এখন অপরাধে কখনো প্রথম ধাপেই তার সকল তথ্য তো আমাকে শেয়ার করাটা স্বাভাবিক না, বাট আমরা যতটুকু আমরা করছি। এছাড়াও তার মুগদা থানায় আমরা যতটুকু আমরা পিসিপিআর চেক করলাম, তার একটা মাদকের একটা মামলা রয়েছে। জি, তিনি অলরেডি ওনার সাজা খাটা শেষ হয়ে উনি 569 ধারার মানে কারাবিধির যে 569 ধারা আছে ওই ধারায় উনি মুক্তিপ্রাপ্ত, এবং বর্তমানে উনি আবার এই অস্ত্র মামলায় আমরা নতুনভাবে ওনাকে। দর্শক, 22 বছর আগে বুয়েটের শিক্ষার্থী সাদিকুর নাহার হত্যা মামলা এবং তার আসামিকে গ্রেফতার নিয়ে ব্রিফিং করছিল র্যাব, সেদিকে আমরা সরাসরি যুক্ত ছিলাম। এক সপ্তাহের ব্যবধানে সবজির বাজারে কোনো ধরনের সবজির দাম কমেনি, বরং বেশ কয়েকটি সবজির দাম বেড়েছে। সবজির বাজারে কাঁকরোল, পটল, করলা বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। শসা, টমেটো এবং গাজর বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি দরে। গরু এবং খাসির মাংসের বাজারে দামের পরিবর্তন হয়নি, তবে সোনালী মুরগি এবং ব্রয়লার মুরগি কেজিতে 10 টাকা করে বেড়েছে। সোনালী 280, ব্রয়লার 170 টাকায়, এবং সাধারণ মানুষরা বলছেন বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করা দরকার। নিত্যপণ্য ও শাকসবজির বাজার নিয়ন্ত্রণে সরকারের নজরদারি আরও বৃদ্ধি করা প্রয়োজন বলে জানান তারা। দর্শক, এই বিষয় নিয়ে আরও বিস্তারিত কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আর সহকর্মী সুমন মাহমুদ। সুমন মাহমুদ, বেশ কয়েকটি সবজির দাম বেড়েছে এবং কি অবস্থা দেখছেন এখন আজকে সর্বশেষ বাজারে? কারণ ইতিমধ্যে আমরা ঢাকা এবং ঢাকার বাইরে কয়েক জায়গায় বন্যার পরিস্থিতির অবনতির কথা জানতে পেরেছি, তো সেই ক্ষেত্রে বাজারে কেমন প্রভাব দেখছেন? তার আগে একটু বলে রাখি, আমি এখন কারণ বাজারে যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আমি যদি আমার পিছনের সাইডটিকে একটু দেখানোর চেষ্টা করি। আজকে শুক্রবার, একটি সাপ্তাহিক ছুটি। সেই সাপ্তাহিক ছুটিতে কিন্তু সবাই বাজারে আসে, এবং এই দৃশ্যটি বলে দিচ্ছে আসলে বাজারে এখন ক্রেতার সংখ্যা খুব একটা বেশি নেই। যে চাপটা আমরা আজকে থেকে মাস 2-3 আগেও দেখতে পেতাম, যে শুক্রবারে প্রচণ্ড চাপ থাকে এক সপ্তাহের বাজারের জন্য, সরকারি কর্মকর্তা থেকে শুরু করে যারা সরকারি কর্মজীবী আছেন তারা আসতেন বাজারে, কিন্তু সেই বিষয়টি, সেই চিত্রটি কিন্তু এখন বদলে গেছে। বাজার পরিস্থিতি যদি আমি এখন বলতে চাই, সকালবেলা সবজির বাজার ঘুরে আমরা যে বিষয়টি দেখেছি, যে শীতের যে সবজি রয়েছে তার মধ্যে সিম এখন বাজারে এসেছে। সিমের বর্তমান যে দাম, তাতে একজন বিক্রেতা 180 টাকা কেজি দরে 1 কেজি সিম বাজারে বিক্রি করছেন। পাশাপাশি 160 থেকে 180 টাকা করে বেগুন বিক্রি হচ্ছে, যেটি আসলে দাম অনেক বলেই বলছেন, অনেক বেশি দাম বলে অভিযোগ করছেন ক্রেতারা। পাশাপাশি অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেই সবজির দামও কিন্তু গত সপ্তাহের তুলনায় বাড়তি যে দাম রয়েছে সেই দামই সেগুলো বিক্রি হচ্ছে। আমরা যদি একটু মুদির দোকানের বিষয়ে আলোচনা করি, সেখানে তেল, চিনি, ডালের দামটা কিছুটা বাড়তি রয়েছে। পাশাপাশি তেলের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে বিক্রেতারা। এদিকে আলু দাম খুবই কম রয়েছে। পাশাপাশি পেঁয়াজের দাম কেজি প্রতিতে 2 থেকে 5 টাকা করে বৃদ্ধি পেয়েছে। তাছাড়া আমরা মাছ বাজারে প্রবেশ করেছি। মাছ বাজারে যে বিষয়গুলো বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন, যে গত কয়েকদিনের তুলনায় যে চাষের যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোর দাম মোটামুটি সহনীয় পর্যায়ে থাকলেও আমাদের দেশীয় যে মাছগুলো রয়েছে, নদীর মাছ যেটাকে বলে, সেটার দাম আসলে এখন পর্যন্ত যে বাড়তি দাম, সেই বাড়তি দামই রয়েছে। 1 কেজি ইলিশ যদি আমরা কিনতে যাই, 1 কেজি ওজনের যে ইলিশ রয়েছে সেই 1 কেজি ইলিশের দাম তারা হাঁকছেন 2200 টাকা। পাশাপাশি যে ঝাটকা মাছ রয়েছে, 1 কেজিতে 7 থেকে 8টি মাছ ওঠে, সেই মাছের দাম কিন্তু রয়েছে 600 টাকা। তো রয়্যাল, আমি বাজার ঘুরে এই দামগুলো পেয়েছি, এবং ক্রেতারা যেটি বলছে যে বাজার এখনও স্বস্তি ফিরেনি। বাজারে স্বস্তি ফেরানোর জন্য আসলে সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে, কঠোর হতে হবে। রয়্যাল, ধন্যবাদ সুমন মাহমুদ। খবর রাখতে থাকুন। দর্শক, বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী সুমন মাহমুদ। এদিকে ইলিশ রপ্তানির প্রভাব পড়েছে ইলিশের পাইকারি বাজারে। প্রায় ইলিশ শূন্য হয়ে গেছে বরিশালের পাইকারি বাজার। যাও আছে, দাম বেড়েছে কেজিতে 1 থেকে 150 টাকা। ব্যবসায়ীরা বলছেন 500 থেকে 690 গ্রাম ওজনের ইলিশ ভারতে পাঠাতে 1650 টাকা খরচ হলেও দাম ভেঙে দেওয়া হয়েছে 1523 টাকা। আর 1 কেজি সাইজের ইলিশের প্রতি কেজিতে খরচ হয় 2250 টাকা। এতে করে ক্রয়াদেশ পাওয়া ব্যবসায়ীরা কিনছেন ধীর গতিতে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে আমাদের সহকর্মী বিধান সরকার যুক্ত হচ্ছেন। বিধান সরকার, এই যে ইলিশের দামের বর্তমান যে পরিস্থিতি,
পরিস্থিতি, কেন দাম বাড়ছে এবং বলা হচ্ছে রপ্তানির যে ঘটনাটি রয়েছে সেটির প্রভাব বাজারে পড়ছে, কতটুকু দেখেছেন সেই প্রভাব আপনি? বিদেশ সরকার ইলিশের দামের বর্তমান পরিস্থিতি জানাবেন এবং ইলিশের রপ্তানির ঘটনার উপরে যে প্রভাবটি পড়েছে ইলিশের বাজারে বলা হচ্ছে সেটি কতটা দেখতে পাচ্ছেন আপনি? রয়্যাল আপনাকে বলতে পারি যে আজকের যে এখন কিন্তু ভরা মৌসুম এবং সামনে আপনার সম্ভবত 10 থেকে 12 অক্টোবরের মধ্যে আপনার সেই আবার যে ইলিশের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা আসতে পারে। এখন যে অবস্থা, এখন কিন্তু ইলিশের যে রপ্তানি শুরু হয়েছে, ভারতে ইলিশ যাচ্ছে এবং গেল দুদিনে তারা এখান থেকে বরিশাল এই পাইকারি দোকান থেকে যে 4 জন আড়তদার তারা 4 মেট্রিক টন মাত্র মাছ পাঠিয়েছে। তো প্রত্যেকে কিন্তু তাদের লাইসেন্সে 30 মেট্রিক টন করে বা মাছ পাঠাতে পারবে, ইলিশ পাঠাতে পারবে ভারতে। কিন্তু এখন যে অবস্থা, তারা এই যে রপ্তানি যে বাণিজ্যের যে সুযোগ পাবে সে জানার আগ থেকেই তারা কিন্তু ইলিশ কেনা শুরু করেছিল এবং এখন কিন্তু কদিন ধরে তারা ইলিশ কিনছেন না, তারা 2 দিন ধরে তারা ইলিশ কিনছেন না। এবং আজকে যেহেতু শুক্রবার, আপনি দেখেন যে ইলিশ না কেনার ফলে বরিশালের এই যে মৎস্য অবতরণ কেন্দ্রটা বা পোর্ট রোডের, এটি কিন্তু একেবারে শুধুমাত্র ইলিশের জন্য খুব বিখ্যাত এবং দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় একটা পাইকারি মোকাম ছিল এখান থেকে। এখানে শুধু যখন এখান থেকে বা আপনার মাছ এখন আপনার এখানে যারা ভারতে পাঠাবে তারা এখান থেকে ট্রাকে বোঝাই করবে এবং রাত 11টার দিকে ট্রাক ছাড়লে পর পরদিন সকাল 6টা কি 7টার মধ্যে কলকাতা বাজারে গিয়ে তারা করতে পারবে। এই সুযোগটি কিন্তু এই বাজারে আছে বলে এই পোর্টের এই বাজার কিন্তু সবসময় ইলিশের জন্য জমজমাট থাকে। এই সময় আপনার যে ইলিশ থাকার কথা ছিল, একেবারে মনে করেন যে 1,500 থেকে 2,000 মণ ইলিশ থাকার কথা ছিল, কিন্তু আমরা এখন দেখলাম কিছু মাছ ভোলা থেকে এসে, যেহেতু স্থানীয় নদ এবং নদীতে কোনো ইলিশের দেখা নেই এবং যার ফলে একটা কিন্তু ক্রাইসিস চলছে। এই ক্রাইসিসের মধ্যে এখন কিছুটা মাছ পড়তে সমুদ্রের কাছাকাছি উপকূলীয় অঞ্চলে, সেখানের মাছ কিন্তু সমুদ্রের মাছ এবং আমাদের স্থানীয় মিঠা পানির মাছের মধ্যে পার্থক্য থেকে অনেকটা, যেমন কেজি প্রতি 150 থেকে 200 টাকা আপনার ব্যবধান থাকে। এবং যার ফলে আপনাকে বলতে পারি যে এখান থেকে যে মাছটা রপ্তানি করার কথা সেটি হলো যে একেবারে স্থানীয় যে নদীর মাছ, যে মিঠা পানির মাছ, সেটাই কিন্তু ভারতে চাচ্ছে বা তারা চায় যে পদ্মার ইলিশ খাওয়ার জন্য। সেটা আমাদের যে পদ্মার ইলিশ এবং আমাদের স্থানীয় নদীর যে মাছ, তার স্বাদ একটা আলাদা। কিন্তু সেই মাছ না পাঠিয়ে কিন্তু এখন পাঠাচ্ছে কিন্তু যে রপ্তানিকারকরা বাইক ধরে সমুদ্রের মাছ কিছুটা তারা কিনছেন এবং এখন তারা কিনছেন না বলে আজকে কিন্তু বাজার দর অনেকটাই কমে গেছে এবং মন প্রতি 4 থেকে 5,000 টাকা আপনার কোনো মাছের সাইজে কমে গেছে। তবে মাছের সাইজ এবং আপনার বলতে পারি যে এখানে কিন্তু আকারটা ছোট, জাটকা বলা যেতে পারে, জাটকার চেয়ে একটু বড় হতে পারে বা যেটা 4টায় কেজি হয়, এরকম ধরনের মাছের সংখ্যাই বেশি, যেগুলো সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে এই বরিশালের এই মৎস্য অবতরণ কেন্দ্রে এসেছে। ধন্যবাদ বিধান সরকার, আপনি খবরাখবর রাখতে থাকুন, প্রয়োজনে আবার আপনার সাথে আমরা যোগাযোগ করবো। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী বিধান সরকার যুক্ত হয়েছিলেন বরিশালের ইলিশের বাজারের বর্তমান যে খবর এবং সে বিষয়ে আমরা সর্বশেষ জানছিলাম। এদিকে চট্টগ্রামের বাজারে বেড়েছে ডিমের দাম, 5 টাকা বেড়ে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 135 থেকে 140 টাকা। এছাড়া কেজি প্রতি 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগি, বিক্রি হচ্ছে 180 টাকায়। তবে আগের দিনে 340 এবং 580 টাকায় বিক্রি হচ্ছে সোনালী ও দেশীয় মুরগি। সরবরাহ ভালো থাকায় কিছুটা কমেছে সবজির দাম। ভারতীয় ও দেশি পেঁয়াজের দাম কেজি প্রতি 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 190 টাকায়। কমেছে রসুন ও আদার দাম। তবে চড়া রয়েছে সামুদ্রিক ও মিঠা পানির মাছের দাম। দর্শক, চট্টগ্রামের বাজারে ডিম ও পেঁয়াজের দাম বাড়ছে, এছাড়া বেড়েছে ব্রয়লার মুরগির দামও। এ নিয়ে আর কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব বড়ুয়া, ডিম ও পেঁয়াজের দাম হঠাৎ কি কারণে বাড়লো এবং নিত্য পণ্যের এই যে দামের পরিস্থিতি, সাধারণ মানুষরা কি বলছেন? ছাড়া সমস্ত পণ্যের দামে বাড়ছে। বিশেষ করে ডিম গত সপ্তাহের তুলনায় 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 140 টাকা এবং এখানে যারা বিক্রেতা আছেন তারা বলছে যে সরবরাহ কিছুটা ঘাটতি, এই জন্য ডিমের দাম বেশি। সরবরাহটা যদি বেড়ে যায় তাহলে হয়তো ডিমের দাম কমবে। এবং আমরা দেখছি মুরগির দামও গত সপ্তাহের তুলনায় 10 টাকা এবং 20 টাকা বেড়ে গেছে। সোনালী মুরগি 20 টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে 340 টাকা। সেই সাথে ব্রয়লার মুরগি 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 160 থেকে 85 টাকা। তবে সবচেয়ে বেশি দাম বেড়েছে আসলে সবজির বাজারে। বিশেষ করে নতুন যে শীতকালীন সবজি আমরা দেখছি বাজারে, ফুলকপি বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা কেজিতে এবং শিমের বিচি, সেই শিমের বিচি বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা কেজিতে। আর এর বাইরে শিম বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা। অর্থাৎ শীতকালীন যে নতুন সবজিগুলো আছে সেগুলির দাম এত বেশি চড়া যে সাধারণের নাগালের বাইরে। আর এর বাইরে অন্যান্য যে গ্রীষ্মকালীন সবজি গত সপ্তাহে যে দাম ছিল সে তার থেকে কিছুটা কমেছে, কিন্তু তাও কিন্তু আমরা দেখেছি সাধারণের নাগালের মধ্যে আসেনি। বিশেষ করে ঝিঙ্গা বা পটল, যে সবজিগুলো বলি, সে গত সপ্তাহের তুলনায় কিছু সবজি হয়তো 5-10 টাকা কমেছে, কিন্তু তাও সমস্ত এমনি সবজি কিন্তু 60 টাকার উপরে, 60, 70, 80 এই দামে কিন্তু আসেনি।
বিক্রি হচ্ছে। এবং যারা বিক্রেতা তারা বলছেন যে মাঝখানে কিছু বৃষ্টির কারণে কিছু সবজির যে বাজার, সেই বাজার থেকে তারা আসলে সবজি সংগ্রহ করতে পারেনি। সরবরাহ কমের কারণে সবজির দামটা বেশি। সামনে যদি সরবরাহটা বাড়ে সেক্ষেত্রে হয়তো দাম কমবে। বিশেষ করে আপনি জানেন যে সামনে হয়তো মাঝখানে পরে যখন শীতকালীন সবজির সরবরাহ অনেক বেশি বেড়ে যাবে, তখন হয়তো দামটা কিছুটা কমবে। আর আমরা বেশ কিছুদিন ধরে দেখছি যে চট্টগ্রামের বাজারে মাছের যে দাম, সেই মাছের দাম আমরা দেখছি যে সবসময় চড়া। বিশেষ করে শুক্রবার আসলে যেন দাম একটু বেড়ে যায়। এবং বিক্রেতারাও বলছেন যে মিঠা পানির যে মাছ, সেই মিঠা পানির মাছের দাম প্রায় কেজি প্রতি 50 থেকে 100 টাকা করে আজকে বাড়তি দামে বিক্রি হচ্ছে। যেমন লইট্টা মাছ বিক্রি হচ্ছে 280 থেকে 300 কেজিতে, তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা। এবং অন্যান্য যে মাছ, বিশেষ করে ইলিশ মাছের দাম হচ্ছে খুবই চড়া। ইলিশ মাছের দাম যেখানে 1 কেজি সাইজের যে ইলিশগুলো সেগুলো বিক্রি হচ্ছে প্রায় 2400 থেকে 2500 টাকা, এবং যেগুলো 1 কেজির উপরে অর্থাৎ 1.5 কেজি সেগুলো প্রায় 2800 থেকে 3032 টাকা পর্যন্ত আসলে বিক্রি হচ্ছে। এর ফলে আর এখানে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে এই যে বাজারে অস্থিরতা, এবং তারা দেখেন যে প্রতি শুক্রবার আসতে বাজার যে উঠানামা করে, সেই অনুযায়ী এখানে বাজার যে মনিটরিং করার যে বিষয়টি সেটি আসলে করা হয়নি। বিশেষ করে তারা বলছে যে উৎপাদন পর্যায়ে এবং পাইকারি পর্যায়ে যদি এই বাজারটা মনিটরিং করা যেত নিয়মিত ভাবে, তাহলে তো এই যে দামের ওঠানামা সেটি আসলে অনেকটা নিয়ন্ত্রণ থাকতো। কিন্তু দেখা যায় যে কোন একটি বাজারে হয়তো মাসে হয়তো একবার ভোক্তা অধিকার বা জেলা প্রশাসনের পক্ষ থেকে হয়তো মনিটরিং হয়তো, কিন্তু সেটি আসলে যথেষ্ট নয়। যার কারণে আসলে মূল যে পণ্য, সেই পণ্যটির দাম আসলে কত পড়ছে, আমদানি খরচ কত হচ্ছে, সব মিলিয়ে আসলে খুচরা পর্যায়ে আসলে একটা নির্দিষ্ট পরিমাণ লাভ রেখে কত পর্যন্ত বিক্রি করতে পারে, সেই বিষয়ে আরো দেখার বিষয় রয়েছে। ধন্যবাদ রাজীব বড়ুয়া। খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবার আপনার সাথে যুক্ত হবো। দর্শক, চট্টগ্রামের বাজারে খবর নিচ্ছিলাম আমরা, সেখানে রাজীব বড়ুয়া আমাদের সহকর্মী যুক্ত ছিলেন। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।